আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায়। আমরা যেতে চাই 1952 সালের 1 জানুয়ারিতে। ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা বাংলাদেশের মুজিবনগর অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। তিনি জনপ্রশাসন মন্ত্রী এবং বাংলাদেশের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি গতকাল 3রা জানুয়ারি আপনারা জানেন আমাদেরকে ছেড়ে পরপারে চলে গেছেন। একজন প্রজ্ঞাবান, দক্ষ, সৎ, নিষ্ঠাবান রাজনীতিবিদের কথা আমরা বলছি এবং আমরা আমাদের আজকের আয়োজনের শুরুতেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আপনারা জানেন যে আগামীকাল শনিবার সন্ধ্যায় তার মরদেহ থাইল্যান্ডের ব্যাংকক থেকে বাংলাদেশে নিয়ে আসা হবে এবং আগামী রোববার তার দাফন হবে। আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রা সাজিয়েছি আমরা একজন সৈয়দ আশরাফকে নিয়ে। আমাদের আজকের বিষয় একজন সৈয়দ আশরাফ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ যারা উপস্থিত আছেন চলুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রথমে আছেন আমার হাতের ডান দিক থেকে আমাদের নতুন সময়ের যুগ্ম সম্পাদক বিভুরঞ্জন সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর মেজবা কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যাব আলোচনায়, তবে তার আগে আমাদের সহকর্মী রেজওয়ান ফয়েজ একটি রিপোর্ট করেছেন। চলুন আমরা রিপোর্টটি দেখে এসে তারপর আলোচনা শুরু করি। প্রশ্নটা যখন বিশ্বাসের, আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে সৈয়দ আশরাফ নিশ্চিতভাবেই ছিলেন এমন অতল আস্থার নাম। আজকে আমাদের দল যে কোনো সময় থেকে শক্তিশালী আওয়ামী লীগ। রাজনীতির আঁকাবাঁকা পথে হেঁটেও তিনি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে পরিচ্ছন্ন নামগুলোর একজন। তার কাছে দল মানে ক্ষমতা নয়, দল মানে বুকের বাঁ পাশে থাকা ভালোবাসা মাখা আবেগ। আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা অনুভূতি। এই হাজারো হাজারো বঙ্গুর রক্ত, 4 জাতির রক্ত, ভাষা আন্দোলনের রক্ত, স্বাধীনতা আকারের রক্ত, সেই অনুভূতি, এই অনুভূতি সৃষ্টি হয়েছে নাম আওয়ামী লীগ। নেতার মুখের আশ্বাসে যখন বিশ্বাস হারায় মানুষ, রাজনীতির এমন সময়েও সৈয়দ আশরাফুল ইসলাম সবটুকু অধিকার নিয়ে বলতে পারেন, আমি তোমাদেরই লোক। আওয়ামী লীগের একটা কর্মীর যদি ব্যথা পায়, সেই ব্যথা আমি কিভাবে কিভাবে কারণ আপনারা যারা এখানে আসেন, আমার রক্ত আপনার রক্ত, আমি সেই একই রক্ত। যাদের রক্ত বেইমানি করে না, তেমনই রক্তধারার উত্তরাধিকারী তিনি। বাবা সৈয়দ নজরুল ইসলাম সেই 4 নেতার একজন। বঙ্গবন্ধুর আদর্শের বীজ বয়ে যিনি হাসি মুখে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। আর 75-এর পর 2007 সালে আওয়ামী লীগ যখন আরও একবার বড় সংকটে, বাংলাদেশে যখন জরুরি অবস্থা, কারা অন্তরীণ শেখ হাসিনা, চারিদিকে অবিশ্বাসের দেয়াল, 1/11-র সেই সংকটময় সময়ে তিনি দলের হাল ধরেছিলেন। শেখ হাসিনার পেছনে সাহসে আবারও বুক টান করে দাঁড় করিয়েছিলেন আওয়ামী লীগকে। উপদেষ্টারা বলছিলেন যে 2 নেত্রীর প্রধানমন্ত্রীর সমমর্যাদায় যে নিরাপত্তা সেটা দেওয়া হবে। এমন নানা কারণেই দলের কাছে, শেখ হাসিনার কাছে সবচেয়ে বড় ভরসার নাম ছিলেন তিনি। আপাত শান্ত সৌম্য ব্যক্তিত্বের টানা 2 মেয়াদে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক 2013 সালের 5ই মে দেখিয়েছিলেন প্রয়োজনে কিভাবে কতটুকু কঠোর হতে হয় আপোষহীন। এবার তো ঢাকায় আসছে, আগামীতে ঢাকায় আসতে দেওয়া হবে না। প্রয়োজন হলে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না। আমাদের শান্তিপূর্ণ আহ্বান কিন্তু আমাদের দুর্বলতা নয়। এমন ঠান্ডা মাথায় শান্ত কণ্ঠে দেশকে, দলকে বড় বিপদের হাত থেকে সামলেছে আর কে কবে। নেতাকর্মীদের সাথে লোক দেখানো কোনো সখ্যতা নেই, চেষ্টা নেই মিডিয়ার সামনে কোনো স্ট্যান্ডবাজির। তারপরও তিনি ছিলেন নন্দিত জননেতা। 24 ঘন্টা টেলিভিশনে থাকা আর সারা বিশ্ব ভ্রমণ করার, আই কাইন্ডলি আপনার ডিক্লাইন টু দ্য প্রাইম মিনিস্টার। ফুসফুসের ক্যান্সারে 3 জানুয়ারি তিনি যখন না ফেরার দেশে, তখন শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা নয়, বিরোধী দলের নেতা কর্মীরাও চোখের জলে বলেছেন, এমন নেতা সহসা জন্মে না। বাংলাদেশের রাজনীতিতে এমন ভাগ্য হয় কজন রাজনীতিবিদের।
বিদায় সৈয়দ আশরাফুল ইসলাম, বিদায় বাংলাদেশের রাজনীতির ভালো মানুষটি। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। আমি বিভুরঞ্জন সরকার, আপনাকে দিয়ে শুরু করি। যেমনটি দেখছিলাম যে আসলে শুধুমাত্র তার নিজের দল আওয়ামী লীগের কাছেই না, অন্য সব রাজনৈতিক দলের মানুষের কাছেও তিনি একজন প্রিয় ব্যক্তিত্ব। এমন ভালো মানুষ আর হয় না। কীভাবে দেখবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই সদ্য প্রয়াত জননেতা আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করেই দু একটি কথা বলতে চাই। সত্যি কাল যখন ওনার মৃত্যু সংবাদ আমি পাই, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে যেয়ে আসলে খুবই কষ্ট পেয়েছিলাম এবং কয়েক ছত্র লিখতে গিয়েও আমার চোখে পানি এসেছিল। কারণ আমি তার আগেই একটি পোস্টে পড়ছিলাম, একজন লিখছেন তিনি এত ভালো কেন ছিলেন। এই যে ভালো মানুষ, এই যে সজ্জন মানুষ, এই যে একটা সাদামাটা জীবনযাপনের অধিকারী মানুষ, মানে দীর্ঘদিন আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন, তিনবার মন্ত্রণালয় চালিয়েছেন, মন্ত্রী ছিলেন, কিন্তু জীবনযাপনে মানুষের সঙ্গে আচার ব্যবহারে কখনোই তার প্রকাশ ঘটেনি। তিনি বড় ছিলেন, কিন্তু তার এই বড়ত্বের বহিঃপ্রকাশ ছিল না। এই প্রতিবেদনে, রেজওয়ান ফয়েজের প্রতিবেদনে যে বিষয়গুলো উঠে এসেছে, সত্যি আমাদের রাজনীতিতে আমরা যখন একটা চরম দুঃসময় পার করছি, ভালো মানুষরা যখন একে একে রাজনীতি ছেড়ে চলে যাচ্ছেন, ঠিক সেই সময় 1996 সালে জননেত্রী শেখ হাসিনা সৈয়দ আশরাফুল ইসলামকে দেশে ফিরিয়ে এনেছিলেন। আমরা জানি 1975 সালের 3রা নভেম্বর ঘৃণ্য জেল হত্যার কাণ্ডের শিকার হয়েছিলেন তার পিতা, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, যিনি আমাদের মুক্তিযুদ্ধে অসম সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন, সৈয়দ নজরুল ইসলাম। তো তার মৃত্যুর পরপরই তিনি লন্ডন চলে গিয়েছিলেন এবং দীর্ঘ প্রবাস জীবন যাপন করেছেন। একজন লিখেছেন তিনি এসে বাংলাদেশের সংসদ সদস্য হলেন, তার তো আসলে হওয়ার কথা ছিল ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার। আসলে তিনি সেই মাপেরই মানুষ ছিলেন। সৈয়দ নজরুল ইসলামের রাজনীতির সঙ্গে আমরা কখনোই যুক্ত ছিলাম না। তার ছাত্র জীবনের কথা আমরা জগন্নাথ হলে আমার সিনিয়র বন্ধুদের কাছে শুনেছি, ময়মনসিংহে যাদের বাড়ি, যে তিনি ছাত্রলীগ করতেন, তিনি মিছিলে যেতেন, কিন্তু তার মধ্যে কোনো দাম্ভিকতা ছিল না। তিনি মন্ত্রীর পুত্র, তিনি প্রথম বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির পুত্র, এই ধরনের কোনো অহংবোধ তার মধ্যে ছিল না। তিনি ছাত্র ইউনিয়ন কর্মীদের সঙ্গেও সমানভাবে মিশেছেন, ভালোভাবে মিশেছেন, মিছিল করেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে একটি ভালো মানুষ, আমাদের রাজনীতিতে তো এই ধরনের মানুষেরই থাকার কথা ছিল। রাজনীতিটা তো হওয়ার কথা ছিল মানুষের কল্যাণের ব্রত, মানুষের ভালোর জন্য, মানুষের মঙ্গলের জন্য। কিন্তু আমরা দেখছি কি, আমাদের রাজনীতিটা 75 পরবর্তী সময়ে সামরিক শাসকদের বা দুঃশাসকদের কবলে পড়ে ক্রমশ দুর্বৃত্তায়িত হলো। যাদের রাজনীতি করার কথা না, সেই অসৎ মানুষেরা তারা রাজনীতির নেতৃত্বে চলে আসলেন, ভালো মানুষেরা আস্তে আস্তে সরে গেলেন। সেই দূরত্ব ঘোচানোর একটি অসম প্রতিযোগিতায় এসে নামলেন সৈয়দ নজরুল ইসলাম। এবং দেখেন, একটা কথা আছে, মানুষকে চেনা যায় সংকটে, বিপদে, দুঃসময়ে, সুসময়ের বন্ধু বটে অনেকেই হয়। এই যে বাংলা প্রবাদ আমরা পড়ে আসছি, এগুলো তো আসলেই অসময়ে কেউ কারণ হয়। কিন্তু অসময়ে যে সাহস নিয়ে দাঁড়ায়, যে পাশে দাঁড়ায়, বন্ধুত্বের হাত প্রসারিত করে, তারাই তো প্রকৃত। এবং সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন যে আমার ধমনীতে বেঈমানের রক্ত না। সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর সাথে বেঈমানি করেন নাই। তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন, কিন্তু আপোষ করেননি, মাথা নত করেননি,
খন্দকার মোস্তাক খুনি মোস্তাকের মন্ত্রিসভায় যোগদান করেননি। সৈয়দ নজরুলের পুত্র, সুযোগ্য পুত্র, দেখেন একই ধারায় 6 সালের পরে 1/11 যে ঘটনা, তখনও কিন্তু যখন আওয়ামী লীগ সভানেত্রীর জীবনে নেমে এলো চরম একটা দুঃসময়, ওই সামরিক তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি যখন কারাগারে গেলেন, সৈয়দ নজরুল ইসলামের পুত্র সৈয়দ আশরাফুল ইসলামী কিন্তু সাহসে ভর করে দাঁড়ালেন, আওয়ামী লীগের মতো একটি সংগঠনকে সাহস যোগালেন এবং শক্তি যোগালেন, ভরসা যোগালেন, এবং এই আস্থার প্রতিদানও কিন্তু তিনি পেয়েছেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুইবারের জন্য নির্বাচিত হয়েছেন। তার এই মৃত্যু আসলে আমাদের রাজনীতির জন্য, আমাদের দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি ডেকে এনেছে বলে আমি মনে করি। একটি অপূরণীয় ক্ষতি আসলে ডেকে এনেছে। অধ্যাপক ডক্টর মেজবা কামাল, আপনার কাছে একটু আসতে চাই, আমাদের দেশের রাজনীতিতে সৈয়দ আশরাফের মতো রাজনীতিবিদের কি বড় অভাব রয়েছে নয় কি? আমাদের রাজনীতিতে তো সুজনের সংখ্যা ক্রমাগতভাবে কমছে, রাজনীতির জায়গাটা ক্রমাগতভাবে দুর্বৃত্তায়ন হচ্ছে এবং রাজনীতিবিদের জায়গাগুলো ক্রমাগতভাবে অরাজনীতিকরা দখল করছেন। একটা দুঃসময় অতিক্রম করছে কিন্তু বাংলাদেশ, আপনি যাই বলুন না কেন। তো সেই সময়টা, এই দুঃসময়ে কিন্তু সৈয়দ আশরাফুল ইসলামের মতো মানুষ রাজনীতিতে তো বেশি নাই এখন আর অবশিষ্ট। আমি একটা জিনিস একটু জানতে চাই, এর মধ্যে থেকে যখন সৈয়দ আশরাফ চলে যান তখন কিন্তু সত্যি একটা শূন্যতা তৈরি হয়। আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমি একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপোষহীন, এবং কিছুক্ষণ আগে বিভূরঞ্জন সরকার বলছিলেন যে সৈয়দ আশরাফও বলেছিলেন যে আমার রক্তে বেঈমানি নেই, এবং তার বাবার যে বিষয়টা আমরা যেটা জানি, এই যে তার মধ্যে এই যে সততা, তারপর এই যে একজন প্রজ্ঞাবান দক্ষ রাজনীতিবিদ হওয়াটা, এই বিষয়টা কি, অথবা এই যে আদর্শ, সৈয়দ আশরাফের যে আদর্শ, এটা কি তিনি তার বাবার থেকে পেয়েছিলেন, অথবা এর পেছনে আসলে কারা ভূমিকা রেখেছেন বলে আপনি মনে করেন? না, নিশ্চিতভাবেই তার পারিবারিক একটা উত্তরাধিকার তো ছিলই, কিন্তু শুধু পারিবারিক উত্তরাধিকার আমি বলবো না, সে তার সাথে কিন্তু যুক্ত হয়েছিল তার যে রাজনীতিতে অংশগ্রহণ। তিনি একেবারে ছাত্র জীবন থেকে তিনি রাজনীতির সাথে সংশ্লিষ্ট। আমি তার জীবন সম্পর্কে যতটুকু জেনেছি তাতে করে তিনি 6 দফা আন্দোলনে যুক্ত ছিলেন। তখন তো তিনি কোন পর্যায়ের ছাত্র? তিনি তো তখন স্কুলে পড়েন। তো সেই সময় তিনি 6 দফা আন্দোলনে যুক্ত হয়েছেন, এবং তিনি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের দায়িত্ব নিয়েছেন 1969 সালে, এবং তখন তিনি কলেজে ফার্স্ট ইয়ারে পড়েন। তো সবে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছে, একটা জেলার দায়িত্ব তাকে নিতে হয়েছে। তো তার উপরে যে আস্থা তার তখনকার যারা ছাত্রলীগের কর্মীরা ছিলেন, সংগঠকরা ছিলেন, তারা রেখেছেন, সেটা কিন্তু তার যোগ্যতা দিয়েই তিনি অর্জন করেছিলেন, তার যে সক্রিয়তা সেটা দিয়ে অর্জন করেছিলেন। এবং তারপরে দেখুন তিনি, আমি তো 6 দফার কথা বললাম, 69-এর গণ অভ্যুত্থানে তার খুব সক্রিয় অংশগ্রহণ ছিল। আমাদের যে 70-এর যে নির্বাচনী সংগ্রাম, সেই সংগ্রামে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 71-এ সৈয়দ আশরাফুল ইসলাম তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ শুধু করেননি, তিনি বিএলএফ যেটা ছিল সেই বিএলএফের একজন সক্রিয় যোদ্ধা ছিলেন, এবং তিনি কিন্তু রংপুরে এবং সিলেটে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সংগঠক হিসেবে ভূমিকা রেখেছেন, এবং তিনি সক্রিয় যুদ্ধে 71-এ অংশগ্রহণ করেছেন। অ্যাটলিস্ট 2টো জায়গাতে আমি বলছি, বৃহত্তর রংপুর, বৃহত্তর সিলেটের বিভিন্ন ফ্রন্টে। তো তার মানে প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্যে দিয়ে, হ্যাঁ, এবং মুক্তিযুদ্ধের যে ভিত্তিমূল তৈরি হয়েছিল, তার প্রস্তুতি পর্ব যেটা, সেই প্রস্তুতি পর্বের একজন তরুণ সংগঠক হিসেবে ভূমিকা রাখার মধ্যে দিয়ে তিনি কিন্তু তিনি নিজেকে আস্তে আস্তে পোক্ত করে তুলছিলেন। আর তার পিতার পরিবারের উত্তরাধিকার তো ছিলই, এবং এরকম পিতা পাওয়ার সৌভাগ্য কজনের হয়? হ্যাঁ, সেই উত্তরাধিকারকে কিন্তু তিনি লালন করেছেন, এবং আমরা যেটা দেখি যে তার পিতারও যেভাবে ছিল, তাকেও কিন্তু আমরা দেখছি যে তিনি ছিলেন অত্যন্ত সৎ, এবং তিনি ছিলেন অত্যন্ত সিম্পল, যাকে বলি আমরা সিম্পলিসিটি, এত সাদাসিধে জীবনযাপন তার ছিল।
এবং তার সাথে কিন্তু তিনি ছিলেন একজন ক্যারিশম্যাটিক লিডার, নিঃসন্দেহে তিনি ছিলেন একজন ক্যারিশম্যাটিক লিডার। তো সেই ক্ষেত্রে আপনার তিনি, আমরা যেটা দেখেছি যে তার এই সততা, তার এই সাদাসিধে জীবনযাপন, তার ক্যারিশমা সব মিলিয়ে তাকে কিন্তু শুধু তার নিজ দলের মধ্যেই শ্রদ্ধাভাজন করে তুলেছিল তাই নয়, অন্য দলের কাছে, অন্যান্য যত দল, আমাদের দেশে তো পারস্পরিক শ্রদ্ধাবোধ খুব একটা নাই, সেখানে কিন্তু অ্যাক্রস দি পলিটিক্যাল লাইন্স, হ্যাঁ, সেখানে কিন্তু তিনি সকলের শ্রদ্ধা অর্জন করেছেন। এবং আমি বলবো যে ধরুন সাম্প্রতিক রাজনীতির ইতিহাসে তিনি হচ্ছেন আমাদের যারা উজ্জ্বলতম নক্ষত্র তাদের মধ্যে তিনি নিঃসন্দেহে অন্যতম একজন এবং প্রধানদের একজন। এবং যে কথাটা একটু আগে বিভুদা বলছিলেন, আমি সেটা বলবো যে দেখুন তিনি কিন্তু মানে আপনার এই মানে অত্যন্ত দুঃসময়ে দলের পাশে দাঁড়িয়েছেন, এবং আমি শুধু দল বলবো না, কারণ সেটা কিন্তু দেশের মানে পক্ষে দাঁড়িয়ে একটা বড় ভূমিকা পালন করা। যেমন ধরুন যখন এসে -2 ফর্মুলা কার্যকর করছে 111 মানেটা কি? এটা তো সামরিক সরকার, এক ধরনের ছদ্মবেশী সামরিক সরকার। তো সেই ছদ্মবেশী সামরিক সরকার যখন ডিপলিটিসাইজেশন করছে, হ্যাঁ, বিরাজনীতিকরণের কাজ করছে, এবং আমাদের যে রাজনৈতিক উত্তরাধিকার আছে তার হয়তো কিছু কিছু সীমাবদ্ধতা থাকতেই পারে, হ্যাঁ, নানান জটিলতার মধ্যে দিয়ে, নানা উথাল পাথালের মধ্যে দিয়ে আমাদের রাজনীতিকে এগোতে হয়েছে, এবং সেই উথাল পাথাল অবস্থাটা তৈরি করার পেছনেও সামরিক শাসনগুলোর বিভিন্ন সময় একটা বড় ভূমিকা আছে। তো সেইখানে যে বিরাজনীতিকরণের বিশেষ চেষ্টাটা আমরা দেখছি 2007-2008 সালে একটা দুঃসময় তৈরি করেছিল রাজনীতির জন্য, দেশের জন্য। আমি দেশের জন্য বলছি, মানে দেশ যদি বিরাজনীতিকরণ হয়, মানে যদি কোনো দল বা নেতৃত্ব যদি পথ হারায় বা তাদেরকে যদি বিযুক্ত করা হয়, তাহলে তো গোটা দেশের জন্যই সেটা ক্ষতি। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই সময়ে কিন্তু আমাদের প্রয়াত পরবর্তীকালের রাষ্ট্রপতি জিল্লুর রহমান তিনি এবং সৈয়দ আশরাফুল ইসলাম, তারা দুজনে মিলে কিন্তু তখন আওয়ামী লীগের হাল ধরেছেন। এবং সে সময়টা আওয়ামী লীগের জন্য খুব দুঃসময়, তখন জননেত্রী শেখ হাসিনার জন্য অনেক দুঃসময়। এবং সেই সময়টা কিন্তু প্রমাণ করেছে যে কে পাশে দাঁড়ায়, হ্যাঁ, সেইটা খুব গুরুত্বপূর্ণ সময়। আপনি সুসময়ে অনেক বন্ধু পাবেন, কিন্তু দুঃসময়ে কে আপনার পাশে দাঁড়াচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দুঃসময় কে রাজনীতির পাশে দাঁড়াচ্ছে, আমার কাছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছেন, চেনা যায়, হ্যাঁ, শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছেন, জাতির পিতার কন্যা, সুযোগ্য কন্যা, তার পাশে দাঁড়িয়েছেন, সেটা তো আছেই। কিন্তু সেই সময়ে তিনি কিন্তু মানে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন, রাজনীতির পক্ষে দাঁড়িয়েছেন, এবং তিনি সেখানে খুব যোগ্য হাতে যে নেতৃত্ব দিয়েছেন সেটাই কিন্তু আমরা দেখেছি যে সে সময় পরিস্থিতিকে সামাল দেওয়ার ক্ষেত্রে, এবং পরবর্তীতে যে 2008-এর নির্বাচনের মাধ্যমে যে 9 আওয়ামী লীগ ক্ষমতায় এলো, 9-এর গোড়ায়, তার কিন্তু একটা শক্তিশালী ভিত্তি গড়ে দিয়েছে। তো সেদিক থেকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। আর তাছাড়া দেখুন তাকে কিন্তু দীর্ঘকাল দেশের বাইরে থাকতে হয়েছে, কারণ 75-এর 3রা নভেম্বর যখন জেলখানার মধ্যে আমাদের জাতীয় 4 নেতা এবং মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ আমাদের যে জাতীয় 4 নেতা, জেলখানা তো নিরাপদ হওয়ার কথা, সেই জেলখানার মধ্যে যখন তারা হত্যার শিকার হলেন, এবং সেখানে তো মানে সৈয়দ নজরুলের উপরে কে ছিলেন? বঙ্গবন্ধু ছিলেন, এবং বঙ্গবন্ধুকে তার পরিবারের যারা বাংলাদেশে ছিলেন সবাইকে সহ হত্যা করা হয়েছে। কাজে সৈয়দ নজরুল ইসলামের জীবনও খুবই আশঙ্কার মধ্যে ছিল, অবশ্যই জাতীয় 4 নেতার সন্তানদের। তো সেক্ষেত্রে তখন কিন্তু তিনি দেশ ত্যাগ করেছিলেন, তাকে সঙ্গোপনের দেশ ত্যাগ করতে হয়েছে এবং সৈয়দ আশরাফকে, এবং সৈয়দ আশরাফ তারপরে সুদীর্ঘ 20 বছর তিনি লন্ডনে ছিলেন। এবং সেই সময় কিন্তু লন্ডনে মানে আমার সুযোগ হয়েছিল 87 সাল থেকে 95 সাল পর্যন্ত তার সাথে, আমি যেহেতু ওই সময়টা অনেকটা সময় লন্ডনে ছিলাম, এবং সে সময়
আমি তাকে দেখেছি অত্যন্ত সক্রিয়ভাবে সংগঠন করছে। তখন আমরা সেখানে এরশাদ বিরোধী মানে যে সারা দেশে যে গণ অভ্যুত্থান প্রচেষ্টা বা গণ আন্দোলন, সেই আন্দোলনের যে কার্যক্রম চলছে সেখানে তিনি শুধু ওখানে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করেছেন তা না, তিনি কিন্তু জোট গড়ার চেষ্টা করেছেন। আমরা তখন বাম গণতান্ত্রিক ফ্রন্ট করি এবং তিনি আওয়ামী লীগ করেন। আমাদের অনেকগুলো বৈঠকে একত্রিত হতে হয়েছে এবং সেখানে কিন্তু বিদেশে জনমত গড়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আন্তর্জাতিক জনমত গড়া, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সে আন্তর্জাতিক জনমত গড়ার কাজে তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সংগঠন গড়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সাধারণ মানুষের সাথে তার যে মেশার ক্ষমতা, সেটা তো দেশেও মানুষজন জানেন, সেটা আমি বিদেশেও দেখেছি। সেখানেও আপনার তার যে মানে অসাধারণ ভূমিকা, সেটা তিনি করে কিন্তু মানুষকে কাছে টেনে নিয়েছেন। এবং আমি আপনার যেটা দেখেছি যে এই 20 বছর যে উনি প্রবাস জীবন কাটিয়েছেন, সেই প্রবাস জীবনে কোনো মুহূর্ত তিনি বসেছিলেন বলে আমার মনে হয় না। তার কিন্তু মনটা পড়েছিল দেশে, তার প্রাণটা পড়েছিল দেশে, কিন্তু দেশে আসা কতটা নিরাপদ ছিল। একজন সৎ রাজনীতিবিদ এবং স্বাধীনতার মানে কি বলবো, স্বাধীনতার চেতনাকে যারা ধারণ করেন, হ্যাঁ তারা, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফিরে এসেছিলেন, অনেক ঝুঁকি নিয়ে ফিরে এসেছেন, হ্যাঁ, এবং তিনি এখানে এসে কাজ করেছেন এবং তিনি যখন সর্বোত্তম মনে করেছেন তখন তিনি সৈয়দ আশরাফকে বাংলাদেশে নিয়ে এসেছেন এবং বাংলাদেশে আসার পরে তার ভূমিকার কথা আমরা জানি। আমি শুধু আমার কথাটা, আলোচনাটা এই পর্বে শেষ করব যে দেখুন, মানে আমরা তো গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমাদের রাজনীতিকদের মধ্যে সত্যিকারের গণতন্ত্রী কয়জন? হ্যাঁ, আমরা একটা লিবারাল সমাজ গড়ার কথা বলি, হ্যাঁ, একটা উদার সমাজ গড়ার কথা বলি, সত্যিকারের উদার রাজনীতিক কয়জন? তো তিনি কিন্তু সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন একজন উদার গণতন্ত্রী রাজনীতিবিদ এবং তার যে সমস্ত কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তার প্রতিফলন ছিল, তার প্রতিফলন তার ব্যক্তিত্বে ছিল এবং তার সকল রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে ছিল। আমরা আসলেই এমন একজন মানুষকে হারালাম আমাদের রাজনৈতিক অঙ্গনে, যার শূন্যতা পূরণ হওয়া বেশ কঠিন এবং হয়তো অনেক সময় সাপেক্ষ। অবশ্যই একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আরও আমরা বিশেষ করে সৈয়দ আশরাফের 20 বছর দীর্ঘ কাল থাকার পরে তিনি এসে যে বাংলাদেশের উন্নয়নে যে ভূমিকা, বিশেষ করে তিনি 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি জনপ্রশাসন মন্ত্রী ছিলেন। এর আগেও তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সেখানে আসলে তার ভূমিকা নিয়ে একটু আলোচনা করতে চাই একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত বিরতির পর নিউজ আওয়ার এক্সট্রায়। আজকে আমরা সদ্য প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়েই আমাদের এই আয়োজন সাজিয়েছি। বিরতির আগে কথা বলছিলাম, অধ্যাপক ডক্টর মেজবা কামাল এবং বিভুরঞ্জন সরকার রয়েছেন আমাদের সঙ্গে। একটু বিভুরঞ্জন সরকার, আপনার কাছে আসতে চাই। তিনি দীর্ঘ 20 বছর সৈয়দ আশরাফ বিদেশে থাকার পর আমরা যতটুকু জানি যে 1996 সালে সৈয়দ আশরাফ দেশে ফিরে আসেন এবং তারপরেই তিনি 7ম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি বিভিন্ন সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তারপর স্থানীয় যে সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং সর্বশেষ তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়েরও দায়িত্ব পান। এবং যখনই তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পান, সেই মন্ত্রণালয়কে তিনি ঢেলে সাজিয়েছেন এবং যেটা বলা যায় যে তিনি ব্যাপক উন্নয়ন সাধন করেছেন সেখানে। এখানে আসলে কোন কোন বিষয়গুলো আসলে কাজ করেছে? না, একটা জিনিস দেখেন, আমি একটু বলে নেই পিছনের দিক থেকে। সৈয়দ আশরাফ ওনার নাম। আশরাফ শব্দের অর্থ হলো অভিজাত বা সম্ভ্রান্ত। তো ওনার চেহারার মধ্যেই কিন্তু একটা এটা ছিল যে একহারা গড়নের
একজন মানুষ এবং মাথা উঁচু, হ্যাঁ, কোনোভাবেই কোনো ই না আর কি। এই যে মাথা উঁচু করা, এটা আসলে তার অন্তর্গত যে সততা সেটার থেকেই কিন্তু এসেছে। তিনি ছিলেন, আমরা আগেই বলেছি, যে একজন সৎ মানুষ, এবং ওই যে এতবার মন্ত্রী হওয়ার পরেও তিনি কিন্তু ঢাকা শহরে ফ্ল্যাট বা কোনো প্লট ইত্যাদি তার নাই, এবং একমাত্র রাজনীতিবিদ যিনি ক্ষমতায় থেকেও সম্পদ হারা হয়েছেন, অর্থাৎ তার সম্পদ বাড়ে নাই। এই যে একটা মানুষ, এটা কি এই যুগে অনেক খুবই বিরল, মানে একেবারেই বিরল, মানে নাই এরকম, হয়তো দুই একজন পাওয়া যেতে পারে আর কি। বিশেষ করে ক্ষমতার রাজনীতির সঙ্গে যারা আছেন তাদের মধ্যে তো খুবই মানে বিরল আর কি। তো উনি কিন্তু একজন পড়ুয়া মানুষ ছিলেন, প্রযুক্তিপ্রেমী মানুষ ছিলেন। হ্যাঁ, উনি বই পড়তেন এবং প্রযুক্তিকে উনি ব্যবহার করতেন। উনি ফেসবুক এবং নেটে খুবই অ্যাক্টিভ ছিলেন। তো এই যে একটা আধুনিক মনস্কতা এবং প্রো পিপুল, ওই যে মেজবা ভাই যেটা বলেছেন, যে ওই যে লন্ডনের যে প্রবাস জীবন 20 বছরের, এটাকে কিন্তু মানে আসলে যারা রাজনীতি, যাদের ধ্যান জ্ঞান, যাদের রক্তে রাজনীতি, তারা কিন্তু তাদের সময়কে ব্যবহার করেন। অনেকে দেখেন, আমরা আগের যুগে ব্রিটিশ আমলে যদি আমরা দেখি বা পাকিস্তানি আমলে দেখি, যে জেলে গিয়ে রাজনীতিবিদরা নিজেদের করে তুলছেন, তারা ওখানে পড়েছেন, অনেকে লেখক হয়েছেন, বই লিখেছেন, আবার বঙ্গবন্ধু করেছেন, হ্যাঁ, নিজেদের তৈরি করেছেন। আর সৈয়দ নজরুলও কিন্তু বিদেশে থেকে নিজেকেই তৈরি করেছেন, এবং তার চোখে একটা স্বপ্ন ছিল, এবং সেই স্বপ্নটা বাস্তবায়নের একটা মোক্ষম উপায় তিনি পেলেন দেশে এসে। জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, তার সাহচর্য পেয়ে। শেখ হাসিনাও স্বপ্ন দেখতে পছন্দ করেন, এবং শুধু সেই স্বপ্ন না যেটা বাস্তবায়ন করা যায় না, তিনি স্বপ্ন দেখেন এবং স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চান। সৈয়দ নজরুল কিন্তু তার যোগ্য সহযোগী হিসেবে সেই কাজটাই করেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একজন আস্থার ব্যক্তি হচ্ছেন সৈয়দ আশরাফ। এখন দেখেন, ওই যে মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন, মেজবা ভাই বলেছেন, তিনি সম্মুখ সমরেও অংশ নিয়েছেন। ভারতের জেনারেল ওবানের একটা আত্মজীবনীমূলক বই আছে, সেই বইতে তিনি একজন তরুণের বর্ণনা দিচ্ছেন, যে সাদামাটা, শান্তশিষ্ট, বুদ্ধিদীপ্ত তরুণ যোদ্ধা আশরাফ। এই আশরাফই কিন্তু এই সৈয়দ আশরাফুল ইসলাম। তো এই যে সাদামাটা, শান্ত, বুদ্ধিদীপ্ত, এইটা তো তার ভেতর থেকে আসা, তার পরিবার থেকে, তার শিক্ষা থেকে, তার পারিপার্শ্বিকতা থেকে তিনি এটা অর্জন করেছেন, এবং এই অর্জনটাকে তিনি বিসর্জন দেননি। আমরা অনেক মানুষকেই দেখি ভালো মানুষ, কিন্তু রাজনীতিতে এসে ক্ষমতাবান হয়ে, ক্ষমতাপ্রাপ্ত হয়ে তার সেই ভালোত্ব আর থাকে না। তিনি দেখেন, সৈয়দ আশরাফ ক্ষমতাবান হয়েছেন, কিন্তু ক্ষমতার দম্ভ তিনি দেখান নাই কখনো। এবং যেই আপনি যেটা বলেছেন, যে যেই মন্ত্রণালয়ে তিনি গিয়েছেন, সেই মন্ত্রণালয়ে কিন্তু তিনি সাফল্যের স্বাক্ষর রেখেছেন। কিন্তু উনি দাপিয়ে বেড়ান নাই, উনি কাউকে চটিয়ে বেড়ান নাই, উনি ওনার মতো করেই কাজ করেছেন, এবং সেই কাজটা দৃশ্যমান হয়েছে ভালো ফলাফলের মাধ্যমে। এখানে তার বিশেষত্বটা কি? বিশেষত্ব ওইটাই যে তিনি তো কাজ ফেলে রাখতেন না, কাজটা সময়ের কাজ সময়ে করতেন, এবং ওই যে নিজে সব করা না, উনি পাওয়ার ডেলিকেট করতেন, যাকে দিয়ে যে ক্ষমতা। দেখেন, তিনি জেনারেল সেক্রেটারি ছিলেন, উনি ওই যে এই আমরা যে প্রতিবেদনটা শুরুতে দেখলাম, সেখানেও কিন্তু আছে যে টেলিভিশনে হাজিরা দেওয়া বা বিশ্ব ভ্রমণ করাই তো নেতার কাজ না। তাহলে উনি যখন জেনারেল সেক্রেটারি, 3 জন সহকারী, কি বলে, যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তাদের কাজ কি? সব কাজ যদি জেনারেল সেক্রেটারিকে করতে হয়। কিন্তু আমাদের এখানে একটা ভ্রান্ত ধারণা আছে, মনে হয় যে জেনারেল সেক্রেটারি পার্টির দ্বিতীয় প্রধান, সভাপতি প্রধান, দ্বিতীয় প্রধান হলেন জেনারেল সেক্রেটারি, ওনার কাছেই যেতে হবে, ওনাকেই সব জায়গায় দৃশ্যমান হতে হবে, ওনার দায়িত্ব। তাহলে অন্যরা কি করবে? এই যে নেতৃত্ব যে গড়ে ওঠা, গড়ে তোলা, সেটার জন্য যে এক ধরনের সাহচর্য দরকার, সেটা কিন্তু সৈয়দ আশরাফ সাহেব দিয়ে গেছেন। আরেকটা সর্বশেষ, উনি যেই মন্ত্রণালয়ে ছিলেন, জনপ্রশাসন, আমার কাছে একটা আছে, দেখেন, একটা কাগজ আছে, আমি দেখছি যে একটা নিয়োগের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছিল আর কি। 21 জনের একটা ক্লিয়ারেন্স নিয়ে সমস্যা ছিল, এবং এরা কিন্তু হার্ডকোর আওয়ামী লীগার না, কিন্তু ভালো অফিসার হিসাবে তারা পরিচিত ছিল। এবং সৈয়দ আশরাফুল ইসলাম না হলে এই লোকগুলোর চাকরিতে
প্রমোশন হতো না। তিনি এই ফাইল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন, তার যুক্তি উপস্থাপন করেছেন এবং অনিয়ম এবং পক্ষপাতিত্বহীনভাবে যোগ্য মানুষদের প্রমোশন দেওয়া, এইটা ছিল তার অবস্থান এবং মাননীয় প্রধানমন্ত্রীও তার সঙ্গে একমত হয়ে, হ্যাঁ এই কারণে যে এখন দেখেন এই যে তার প্রতি যে মানুষের ভালোবাসা শ্রদ্ধা নিবেদন, এটা কিন্তু এই কারণে। আবার দেখেন এই যে এইরকম একটা বিনয়ী সরল মানুষ, একেবারেই সাদাসিধে জীবনযাপনের, যেখানে দম্ভ করেন না, ধমক দিয়ে কথা বলেন না। আমাদের দেশের রাজনীতিবিদরা উচ্চ স্বরে কথা বলতে পছন্দ করেন এবং উচ্চ স্বরে কথা না বললে মনে হয় যে উনি কি নেতা। কিন্তু দেখেন কি ধীর স্থির শান্তভাবে ওই যে হেফাজতিদের তিনি মোকাবেলা করলেন। কি বলতেছেন যে এবার তো ঢাকায় আসতে দেওয়া হয়েছে, এরপর ঘর থেকে বের হতে দেওয়া হবে না। আমাদের শান্তিপূর্ণ আহ্বান দুর্বলতা নয়। এই যে দৃঢ়তা তিনি দেখালেন এবং দেখেন সেই ওই ক্রাইসিসটার কথা খালি ভাবেন, সবাই কিন্তু একটা বিরাট একটা মানে কি বলবো আমি আশঙ্কার মধ্যে ছিল যে কি না কি হয়ে যায় আর কি। হ্যাঁ, এই গণজাগরণ মঞ্চ আক্রমণ করবে কিনা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর আক্রমণ করবে কিনা, ইভেন কি এরকমও একটা আশঙ্কা করা হচ্ছিল যে রাষ্ট্র ক্ষমতারই রদবদল হয়ে দেশের তখন কিন্তু আরেকটা ক্রাইসিস। আচ্ছা, সেইখানে দেখেন তিনি তার যে ওই যে দৃঢ়তা, এই দৃঢ়তাটা কিন্তু মানে পরিস্থিতিকেই আমূল পাল্টে দিল এবং এই ধরনের সাহসিকতা কিন্তু তিনি তার কর্মজীবনে তার দায়িত্বকালে তিনি পালন করেছেন। তিনি আগাগোড়া একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন এবং আপনারা জানেন যে ওই হেফাজতিরা কিন্তু ওনার একটা বক্তব্যকে মানে বিকৃত করে করেছিল যে আমি হিন্দু না, আমি মুসলমানও না। কিন্তু আসলে উনি কি বলেছিলেন, ওই যে রাষ্ট্রধর্ম যখন সংবিধানে রাখা হবে কি হবে না, এই বিতর্কে উনি কিন্তু রাষ্ট্রধর্ম রাখার বিরুদ্ধে ছিলেন। কারণ তিনি বলছেন সংবিধান তো দেশের সব মানুষের জন্য। সংবিধান যখন পড়ব তখন কি আমি হিন্দু হিসাবে পড়ব না মুসলমান হিসাবে পড়ব? আমি পড়ব একজন নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে। কাজেই আমি চাই না যে আমার সংবিধানে এই রাষ্ট্রধর্ম। কিন্তু ওই যে ওরা ওই যে আমি হিন্দু না, আমি মুসলমান না, এই কথাটা নিয়ে তার বিরুদ্ধে এক ধরনের একটা অপপ্রচার চালানো। কিন্তু উনি কিন্তু তাতে মানে বিচলিত হননি, কারণ তার তো বিশ্বাসের জায়গা থেকেই তিনি সেই কথাটা বলেছিলেন। তো আমি মনে করি যে আমাদের দেশে যারা অসাম্প্রদায়িক রাজনীতি করেন এবং এই যে ভিন্ন মতের মানুষ, অন্য দলের মানুষ, দেখেন যে আমি একটা ব্যক্তিগত ঘটনা জানি। আমাদের এই যে একসময় কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন, তাত্ত্বিক নেতা, লেখক অজয় রায়, জি, ওনারও বাড়ি কিন্তু কিশোরগঞ্জে। তো উনি যেদিন মারা গেলেন, শহীদ মিনারে ওনার যখন মরদেহ আনা হলো, সৈয়দ নজরুল ইসলাম কিন্তু ওখানে কি বলে আশরাফুল ইসলাম ওখানে গিয়েছিলেন এবং অজয় রায়ের স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন উনি যে আমি আমার বাবাকে হারিয়েছি 1975 সালে, আমার দ্বিতীয় অভিভাবককে হারালাম আজ। মানে কতটা মনের ঔদার্য থাকলে ভিন্ন দলের একজন মানুষ এবং ভিন্ন মতের একজন মানুষ তাকে এইভাবে অভিভাবক হিসেবে প্রকাশ্যে স্বীকার করতে পারেন। এটা কিন্তু আসলে সৈয়দ আশরাফুল ইসলামের আরো অনেক দৃষ্টান্ত রয়েছে। আসলে এত অল্প সময়ে একজন সৈয়দ আশরাফকে নিয়ে আলোচনা করে শেষ করা যাবে খুবই কঠিন। আসলে আমাদের উচিত হলো এখন এটাই, আমি বরং এটা আশা করব যে তার দল আওয়ামী লীগ তাকে নিয়ে একটু চর্চা করুক। আমরা আমাদের একটা বড় আছে, আমাদের ইতিহাস বিমুখতা বা ইতিহাস বিকৃতি। আমরা সত্যকে প্রকাশ করতে চাই না, আমরা আলো সব জায়গায় ছড়াতে চাই না, আমাদের পছন্দের জায়গায় আমরা বেশি আলো ছড়াই, আর আমাদের যদি পছন্দ না হয় সেখানে আমরা আধারে ঢেকে রাখি। আমাদের এটা মনে রাখতে হবে, এই ব্যাধি থেকে যদি আমরা বের হতে না পারি, আমরা যদি আমাদের জন্য প্রয়োজনীয়, জাতির জন্য প্রয়োজনীয়, মানুষের জন্য প্রয়োজনীয় যে মানুষগুলো তাদের সবার উপরে সমান আলো না ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো না। আর একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর অধ্যাপক ডক্টর মেজবা কামালের কাছে আসবো এবং সৈয়দ আশরাফের যেই চলে যাওয়া এই সময়ে অপূরণীয় ক্ষতি আমাদের দেশের জন্য, সে বিষয়ে একটু জানতে যাব। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন।
আবারও স্বাগত নিউজ আওয়ার এক্সট্রায়। আজকে আমাদের বিষয় হচ্ছে একজন সৈয়দ আশরাফ। আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক। আমরা একটু তার কাছ থেকে সৈয়দ আশরাফের ব্যাপারে একটু জানতে চাই। জনাব আব্দুর রাজ্জাক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রায়। আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছি। জি, একটা বিষয় একটু জানতে চাই। আপনি দীর্ঘদিন সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে আপনারা একসঙ্গে রাজনীতি করেছেন এবং খুব কাছে থেকে আপনারা একসঙ্গে মিশেছেন। সৈয়দ আশরাফের ব্যাপারে আপনার যে মূল্যায়ন একটু জানতে চাই। আমরা যেটা বলি যে তারুণ্যই সম্পদ, তারুণ্যই শক্তি, তারুণ্য প্রাণস্ফূর্তি, তারুণ্য প্রাচুর্য, তারুণ্যের সৃজনশীলতা, এগুলো দেশ ও জাতির উন্নয়নে, বিবর্তনে, যে কোনো বিপ্লবে সবচেয়ে যুবক সমাজ, তরুণ সমাজ বড় ভূমিকা রাখে। আমরা যখন এই তরুণ বয়স 20-21-22 বছর বয়স, তখন থেকেই সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফের সাথে আমার পরিচয় হয় বিশ্ববিদ্যালয়ে। আমি তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে পড়াশোনা করতাম। স্বাভাবিকভাবেই ময়মনসিংহে যেহেতু আমরা ছাত্রলীগ করতাম, ছাত্রলীগের রাজনীতির সাথে বাংলাদেশের অস্থায়ী প্রথম সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ইসলামের ছেলে সৈয়দ আশরাফের সাথে পরিচয় হওয়ার সুযোগ হয়। তখন তার বয়স আমার চেয়ে কিছু কম ছিল, খুবই চটপটে, খুবই মেধাবী, বুদ্ধিদীপ্ত। তখনই দেখে তাকে খুব বুদ্ধিদীপ্ত মনে হতো এবং রাজনীতিতে, সমসাময়িক রাজনীতিতে অনেক সে ভূমিকা রাখতো এবং আগ্রহ ছিল তার রাজনীতি নিয়ে, হয়তো পিতার কারণেও, এবং যথেষ্ট সে তখনই সচেতন একজন মানুষ। জি, তখন থেকেই তাকে দেখে আসছি। স্বৈরাচার, আইয়ুব খান বিরোধী, সামরিক শাসন বিরোধী, গণতন্ত্র বিরোধী প্রগতিশীল আন্দোলন নেতৃত্ব দিত মূলত ছাত্র সমাজ। সেই সময়ও সে রাজপথের একজন কর্মী ছিল এবং খুবই এত কম বয়সে অনেক বেশি সে সামনের কাতারের একজন ছাত্র নেতা ছিলেন। ডক্টর আব্দুর রাজ্জাক, একটা বিষয় একটু জানতে চাই। সেটি হচ্ছে যে এই যে দীর্ঘদিন একসঙ্গে পথ চলা সৈয়দ আশরাফের সঙ্গে, আপনি সৈয়দ আশরাফের কাছ থেকে তার ব্যক্তিত্বের অথবা একজন রাজনীতিবিদের, তার মতো একজন রাজনীতিবিদের কোন বিষয়টি সবচেয়ে বেশি অনুকরণীয় বলে আপনি মনে করেন? একটি হলো যে সে খুব পড়াশোনা করত, সমসাময়িক দেশের রাজনীতি, আঞ্চলিক, সাউথ এশিয়ার, এশিয়া এবং গ্লোবাল রাজনীতি সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা ছিল। আজকে কোল্ড ওয়ার, স্নায়ুযুদ্ধ যখন ছিল আমেরিকা রাশিয়ার, এর ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড এবং এগুলো সে জানতো, তার সুস্পষ্ট ধারণা ছিল এবং একটা ভালো ব্যাখ্যা দিতে পারতো সমসাময়িক বিশ্ব রাজনীতি, আঞ্চলিক এবং ইয়েতে। দ্বিতীয়ত হলো আমাদের রাজনীতি, সে আলোকে একটা সিদ্ধান্ত দেওয়ার তার ক্ষমতা, ভালো অ্যানালাইসিস করে একটা কনক্লুশন ড্র করা যে আমাদের কি করা উচিত, কি ধরনের কি ভূমিকা থাকা উচিত। সেটা স্থানীয় রাজনীতির ব্যাপারেও এরকম, সহজেই তিনি বুঝতে পারতেন যে আমাদের কি করতে হবে। অর্থাৎ খুবই একজন বুদ্ধিদীপ্ত মানুষ ছিল। দ্বিতীয়ত হলো অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান ছিল, নির্মোহ, নির্লোভ, যেটা আমরা বলি আর কি, সত্যিকার অর্থেই সেটা ছিল। তারপরে এমনিও যে কাপড় চোপড়, এই সেই লাক্সারি যেটা আমরা বলি, সেটা তার মধ্যে কোনোদিন কাজ করে নাই। একটা সাদাসিধে জীবন, সহজ সরল জীবন, এটা সে করেছে এবং কোনো অর্থবিত্তের দিকে কোনো লোভ ছিল না এবং রাজনীতি করে যে সম্পদের মালিক হতে হবে, ছেলে মেয়েদের জন্য অনেক সম্পদ করতে হবে, এই ধরনের চিন্তা চেতনা তার মধ্যে আমি কোনোদিন দেখি নাই। মূলত রাজনীতিটা আন্তরিকভাবে করতেন এবং ইদানিংকালে একটু অসুস্থ ছিল, কিন্তু যখন ছাত্র জীবনে যেটা দেখেছি, তারপরে পরবর্তীতেও এই ইয়েতে খুবই সে আগ্রহ, সবকিছুর মধ্যেই তৎপর থাকতো, নির্লিপ্ত একটা ভাব, যে সেটা আমি তার কোনোদিন দেখিনি। জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো বিষয়ই
তার সুস্পষ্ট ধারণা ছিল। ইন্টারনেট খুব দেখতেন, ইন্টারনেটে সে খুবই সবকিছু সক্রিয় ছিলেন। দেখতেন, খোঁজ খবর রাখতেন। যেমন ভালো ভালো ম্যাগাজিন যেগুলো, যেমন টাইম, তারপর নিউজ উইক, তারপর ইকোনমিক্স, এগুলো সে পড়তো, ফলো করতো। জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুর রাজ্জাক আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকের সঙ্গে, এবং দীর্ঘদিন তিনি খুব একসঙ্গে ছিলেন সৈয়দ আশরাফের সঙ্গে এবং খুব কাছে থেকে তিনি দেখেছেন। একটি বিষয় তিনি বলছিলেন যে খুব পড়ুয়া ছিলেন সৈয়দ আশরাফ, এবং রাজনীতির যে বিষয়গুলো নিয়ে তিনি খুব পড়তেন, এবং স্থানীয় রাজনীতি বা দেশের রাজনীতির এই যে বিভিন্ন ক্রিটিক্যাল সময়ে সিদ্ধান্তটা তিনি সঠিকভাবে নিতে পারতেন। এটি তো একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় একটি গুণ। না, নিশ্চয়ই। আপনার রাজনীতিবিদ তো গোটা সমাজের শিক্ষক, রাষ্ট্রের পরিচালক, কাজে সেদিক থেকে তাকে তো সবসময় আপ টু ডেট থাকতে হবে, ইকুইপড থাকতে হবে। তো আপনার লেখাপড়া না করে কিংবা আপনার অবগত না থেকে বিশ্বকে, হ্যাঁ, তিনি তো দেশকে নেতৃত্ব দিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আমাদের দেশে প্রচুর ঘাটতি দেখি আমরা। তো তার একজন উল্লেখযোগ্য ব্যতিক্রম ছিলেন সৈয়দ আশরাফ। এবং আপনারা যে শিরোনাম করেছেন যে একজন সৈয়দ আশরাফ, আসলে সৈয়দ আশরাফরা এই লাখো রাজনীতিকের মধ্যে একজনই হয়। তো কাজেই একজনই সৈয়দ আশরাফ ছিলেন। তবে আমি একটা কথা বলতে চাই যে তিনি মন্ত্রণালয় যেগুলোর দায়িত্বে ছিলেন সবসময় যে তিনি খুব সন্তুষ্ট ছিলেন তা কিন্তু নয়। বিশেষ করে তার সাথে আমার 2-3টা অকেশনে যখন কথা হয়েছে, স্থানীয় সরকার প্রসঙ্গে কথা হয়েছে, তখন কিন্তু তিনি তার যে উষ্মা বা আপনার তার যে হতাশা সেটা ব্যক্ত করেছেন। আমাদের দেশে স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজানোর তার কিন্তু ভাবনা ছিল, এবং তিনি তো ওই যে ইউরোপে ছিলেন, ইউরোপে তিনি ডিসেন্ট্রালাইজেশনটাকে দেখেছেন, হ্যাঁ, এবং তার তো সারা পৃথিবী সম্পর্কে তার এক্সপোজারটা ছিল। তিনি কিন্তু বিকেন্দ্রীকরণের গুরুত্বটা খুব অনুধাবন করতেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও তিনি কিন্তু এ ব্যাপারে কোনো ব্রেক থ্রু করতে পারেননি। সে ব্যাপারে কিন্তু তার হতাশা ছিল, ক্ষোভও ছিল। তো সেই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখা দরকার। এবং আমি বিবিধার কথা থেকে একটা কথা নিতে চাই যে আসলে একদম শেষ মতো আমি বলি, সেটা হচ্ছে যে সৈয়দ আশরাফকে নিয়ে আসলে আওয়ামী লীগের উচিত, আমাদের দেশের যে কোনো দলের রাজনৈতিক সংগঠকদের, তাদের কিন্তু উচিত হচ্ছে তাকে নিয়ে স্টাডি করা। তার যে আপনার অ্যাচিভমেন্টগুলো, হ্যাঁ, তার যে জীবনযাপন, দর্শন, চিন্তা, তার চিন্তা, তার চেতনা, তার ভাবনা, তিনি কি করতে চেয়েছিলেন, কি করেছেন এবং কি করতে চেয়েছিলেন, সে বিষয়গুলো বোঝা দরকার। এবং তাহলেই হয়তো আগামীতে বাংলাদেশের জন্য আপনার আরো উল্লেখযোগ্য আপনার বিকাশের পথ তৈরিতে সেটা সহায়ক। বিপুরঞ্জন সরকার যেমনটা বলছিলেন যে সৈয়দ আশরাফ 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন, অথচ তার সম্পদ বাড়ার চেয়ে আরো কমে গেছে। এই বিষয়গুলো আসলে সত্যি তাকে নিয়ে আরো অনেক বেশি স্টাডি করতে হবে, এবং বড় অসময়ে তিনি চলে গেলেন। শুধু তাই নয়, দেখুন তিনি তার যে অসাম্প্রদায়িক যে ভূমিকা, হ্যাঁ, এবং এই যে 2013-র 5ই মেকে তার যে ভূমিকা, সামাল দেওয়ার যে ভূমিকা, তারপরে আপনার 2007-8-এ তার যে ভূমিকা, আপনার এই সমস্ত বিষয়গুলো, এবং তার যে শান্ত অবয়বে তার যে দৃঢ়চেতা, সৈয়দ আশরাফ, এটাও কিন্তু একটা অসাধারণ। অধ্যাপক ডক্টর মেজবা কামাল, বিপুরঞ্জন সরকার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি যে আসলে সৈয়দ আশরাফ তো একজনই, যেমনটা বলছিলেন অধ্যাপক ডক্টর মেজবা কামাল, তবে আমরা আশা করছি যে আমাদের রাজনীতিতে যেন আরো অনেক সৈয়দ আশরাফকে আমরা পাই, তার মতো ব্যক্তিত্ব মানুষকে আমরা পাই। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন। আমাদের পরবর্তী আয়োজন পাওয়ার টক নিয়ে আসছেন মনি সাহা। দেখার আমন্ত্রণ রইল।